আড্ডাটা যে কি ভালো জমে গেছে সকাল সকাল, খুব ভালো লাগছে। আড্ডা শেষ হয় না। 3 বছর বাদে বাড়ি যাচ্ছি, আর ওই সময়টা আমরা একদমই মানে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে চাই ফ্যামিলির সাথে। তো দ্যাটস হোয়াট দ্য প্ল্যান ইজ। সো লেটস তুমি তাড়াতাড়ি চলে আসবে, এই যে পিছনে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমাদের টাটা মাম্মা। তো ববি জেঠু করে একজন ছিল, উনি রিক্সা চালাতেন, আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন। তো ববি তারপরে যখন একটু বড় হয়ে গেলাম, তারপর একটা অটো ছিল, অটো করে যাওয়া আসা করতাম। তোমাকে একদম জিতেন্দ্র মনে হচ্ছে। তফা তফা তফা। সেই ফেব্রুয়ারি থেকে আমাদের প্ল্যানিং যে বাড়ি যাব। কেন যাচ্ছি সেটাও আর দুদিনের মধ্যে জানতে পারবে। জামাই ষষ্ঠী তো অবভিয়াসলি সেটা বলেই দিয়েছি তোমাদের, কিন্তু তার বাদে আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপারটা সেটা আর 2 দিনের অপেক্ষা করো, তোমরা ঠিক জানতে পারবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে তো 4th, আজকে রাতে আমাদের বেরোনোর কথা। তো খুব 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 বেশি ভালো আছি, অনেকটা বেশি এক্সাইটমেন্ট নিয়ে আজকে দিনটা শুরু করছি। আর আজকে এই শুধু বাড়ি যাওয়ার ব্যাপার নয়, আজকে তার সাথে রয়েছে একটা বিশাল বড় ইভেন্ট। পুরো দেশ জুড়ে হলো লোকসভা ইলেকশনসের ভোট কাউন্টিং আজকে। তো যতদিনে এই ভিডিওটা যাবে ততদিনে অবভিয়াসলি আমরা সবাই জেনে যাবো যে কার সরকার আসছে, কোন পার্টি সরকার ওখানে ফর্ম করছে। কিন্তু মোস্ট লাইকলি যা শুনতে পারছি এক্সিট পোলস আর এর থেকে মনে তো হচ্ছে বিজেপিরই গভর্নমেন্ট ফর্ম হবে। তবে সত্যি কথা বলতে আমার এরকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই কোনো। যে জিতে বাস ভালোভাবে কাজ করলে মানে কাজ করুক, আর আমাদের একটু বেনিফিটের কথা একটু চিন্তা করলেই হয়। বাট ঠিক আছে, আমি অ্যাকচুয়ালিতে এখন চাই যেন বিজেপি জেতে। কেন এগুলো নিয়ে অ্যাফিলিয়েশনস মানে বেসিক্যালি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস, পলিটিক্যাল মাইন্ডসেট নিয়ে না হয় অন্য একটা ব্লগে আলোচনা করব। তবে এখন বাজে 7টা, রিনি আর আমি রেডি হয়ে এখন বের হচ্ছি ওয়াকের জন্য। ভেবেছিলাম একবার যাবো না, সত্যি খুব মানে আলস লাগছিল সকালবেলা উঠে। বাট দেন নিজেদেরকে একটু পুশ করে উঠলাম। তবে পিছন দিকে এত সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে, কালকের থেকে তো অনেক দিন গাছগুলোকে দেখা যাবে না। তো চলো তোমাদেরকে একটু গাছগুলোর সাথে আরেকবার দেখা করিয়ে দিই, আমিও একটু ভালো করে দেখে নিই। এত সুন্দর আলো, এত সুন্দর পরিবেশ হয়ে রয়েছে। তারপরে বের হয়ে তাড়াতাড়ি করে ওয়াক করতে। আর এই যে আয়োজন এখানে দাঁড়িয়ে রয়েছে। সকালে এরকম বারান্দা দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে, গ্রিনারি চারদিকে। আমাদের গাছগুলো এখানে কিন্তু বেশ ভালোই হচ্ছে, কারণ এদিকে বেশ সুন্দর আলো আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি বলে না, বৃষ্টির জল পাচ্ছে। তো সেই জন্য খুব একটা করে যে জল দিতে হয় সেটা না। আর যখন এত যেই মুষলধারে এই কদিন বৃষ্টি পড়েছে, বৃষ্টির জল দেখো এখানে মাটি পর্যন্ত ভেজা, এদিকে পর্যন্ত বৃষ্টির ছেটা পড়ে। তো এটা একটা খুব ভালো হলো। তবে এই গাছগুলোর দেখাশোনা তো করতে হবে। প্রায় 2-3 সপ্তাহ তো আমরা থাকছি না, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ, মানে 2 সপ্তাহ তো ধরি না। তো এই 2 সপ্তাহ তো এই গাছগুলো দেখাশোনা করতে হবে। একটা এগুলোর অর্পিতাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, চাবি অর্পিতার কাছে একটা দেওয়া থাকবে। ওকে বললাম যে তুমি 4-5 দিনে একবার করে এসে অন্তত একবার দেখে যাও, যদি বৃষ্টি না পড়ে ইনকেস একটু যদি শুকিয়ে যায় মাটিগুলো, একটু সামান্য জল দিয়ে যাও। আর এই যে নয়নতারাতে এখন ফুল ফোটা শুরু হয়েছে। তবে নয়নতারাটাকে কিছুই করিনি, এই যে ডালগুলো রিনি বলছিল বেঁকিয়ে যাচ্ছে, এখন দেখছি ডালগুলো আবার না এই উপর দিকে উঠে আসছে। এই সাইডে সরিয়ে দিয়েছি বৃষ্টি ছেটাটা যেন খুব জোরে না লাগে। তবে দেখছি থুথু করে ভালোই হচ্ছে। এখানে যে লাইট পিঙ্ক নয়নতারা আর এদিকে ডার্ক পিঙ্কটা। একবার ফিরে আসি, তারপরে রিলায়েবল লেআউট থেকে আরেকটা একদম মেরুন কালারের যেটা নয়নতারা দেখালাম সেদিন, সেটা একটা না হয় গাছ তুলে নিয়ে আসবো। বাকি তো এই যে এই গাছটার মধ্যে দেখছি এখন নতুন করে একটু বেরোচ্ছে। এই গাছটার একটা ব্যাপার হচ্ছে, গাছটাকে না মাটিটা একদম ভেজা রাখতে হয়। আই থিঙ্ক এখন এখানে জলের ছেটা পড়াতে একটু ঠিকঠাক হচ্ছে। দেখা যাক যদি আরও একটু বেড়ে ওঠে। আর বাকি যে গাছগুলো যেমন রয়েছে তেমনই আছে। ডালিয়া গাছগুলো মিনিট দেওয়া, এই ডালিয়া গাছগুলোর মধ্যে কুড়ি ছিল, কিন্তু কুড়ি থাকার যত ডাল ছিল সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে পাতা বেরোচ্ছে। দেখি যদি এটার মধ্যে এবার নতুন কুড়ি টুড়ি আসে, তবে মনে হচ্ছে হবে। এই যে এখানে একটা নতুন কুড়ি আসছে এই ডালটাতে, এই না দেখাতে পারছি কিনা, এখানে একটা নতুন কুড়ি আসছে। হোপফুলি লেটস সি। এই দেখো নিচের থেকে কতগুলো ডাল বেরিয়ে আসছে। যাই হোক, তো চলো ওয়াকে বেরোনো যাক এবার। খুব সুন্দর ওয়েদারটা করেছে আজকে। আজকে আমরা একটু ইউজুয়াল টাইমিং থেকে আর্লি বেরিয়েছি, এখন মাত্র 7টা, 7:15ও হয়নি। আর এখানে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে, বেসিক্যালি বাচ্চা কাচ্চারা। স্কুল বাসে আসবে সব, এদিকে যে এক একটা করে স্কুল বাস আসছে, যে যার বাসে উঠে পড়ছে।
স্কুলের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এই যে তোমাদের বললাম ছোটোবেলার গল্প মনে পড়ে যায়। বেসিক্যালি স্কুলে যাওয়ার, আমার কাছে স্কুলে যাওয়া মানে ওই স্কুল বাসেই যাওয়া বেশ অনেকটা বছর। ছোটোবেলাতে একদম যখন ছোটো ছিলাম তখন রিক্সা করে যেতাম। রিক্সা ববি জেঠু করে একজন ছিলেন রিক্সা চালক, রিক্সা করে। হ্যাঁ এখন দেখো নি, সেই তখন হ্যাঁ তখন রিক্সা ছিল। তো ববি জেঠু করে একজন ছিল, উনি রিক্সা চালাতেন, আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন। তো ববি তারপরে যখন একটু বড় হয়ে গেলাম তারপর একটা অটো ছিল, অটো করে যাওয়া আসা করতাম স্কুলে। তারপর স্কুল বাসে যাওয়া শুরু করলাম। স্কুল বাস বলতে আমাদের এখানে আসামে অনেকে হয়তো জানবে, যারা আসামে থেকেছো তারা জানবে 407 বাসগুলো মিনি বাসের মতো। 407 বাসে করে যাওয়া আসা করতাম। ওখানে একটা স্কুল বাস ছিল 407 নিয়েই, একটা ছোট্ট স্কুল বাস ছিল। আর তারপর শুরু হলো, এটা ক্লাস 6 অবধি স্কুল বাসে গেছি। ক্লাস 6-এর পর থেকে শুরু হলো আমার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা। তখন 1 টাকা করে নিত যেতে, স্কুল যেতে। আর আমাদের মার্কেটে তো মানে আসামে তো রয়েছে স্টুডেন্টস কনসেশনের ব্যাপার, তো 1 টাকা নিত যেতে। আর আসার সময় 1 টাকাটা আমি সেভ করতাম, কারণ তখন হেঁটে হেঁটে আসতাম বন্ধুদের সাথে, অনেকে একসাথে আড্ডা মারতে মারতে। আমার স্কুল থেকে আমার বাড়ি প্রায় অ্যারাউন্ড 3.5-4 কিলোমিটার ধরে নাও, কাছাকাছি 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে একসাথে গল্প করতে করতে আসতাম। এইভাবে ক্লাস 8 অবধি আমরা এইভাবেই কাটিয়েছি। ক্লাস 8-এর শেষে আমি সাইকেল চালানো শিখি। হ্যাঁ, আমি সাইকেল চালানো অনেক লেট করে শিখেছি। আমার প্রচণ্ড ভয় করতো ছোটোবেলায়, অনেক চেষ্টা করেছে। অনেক ছোটোবেলার থেকে আমার কাছে সাইকেল আছে, কিন্তু কোনোদিনও চালাতামই না। মানে ট্রেনিং হুইলস থাকা সাইকেলও আমি বসতে ভয় পেতাম, মনে হতো খালি পড়ে যাব। এই করতে করতে ক্লাস 8-এ গিয়ে আমি সাইকেল শিখি। আর ক্লাস 8-এর এন্ডের থেকে তখন আমি সাইকেল নিয়ে আসা যাওয়া করি। আর তারপর থেকে তো ওই বন্ধুদের সাথে একসাথে 2-3 জন মিলে আমরা সাইকেল চালিয়ে চালিয়ে যেতাম, সাইকেল চালিয়ে আসতাম। যদি বাড়ি যাওয়া হয়, মানে বেসিক্যালি মার্কেটে যখন যাওয়া হবে তখন তোমাদের স্কুলটা দেখাবো, মানে আমাদের স্কুলটাকে দেখাবো। কিন্তু এখন আর সেই সুযোগ হচ্ছে না। তবে এখন শিলিগুড়ি যাওয়া হচ্ছে। আর শিলিগুড়িতে তুমি কি করে যেতে স্কুলে? তো ভ্যানে যেতাম, মুরগির খাঁচা বলতো সবাই যখন আমরা ভ্যানে করে যেতাম মেয়েরা। তো আমি গার্লসে যখন যেতাম বয়েজ স্কুলের সামনে দিয়ে যাওয়া হতো। তো বয়েজ স্কুলে সবাই টন্ট করতো, বাচ্চা ছেলেগুলো মেয়েদের, বাচ্চা ছেলেগুলো টন্ট করতো মেয়েদেরকে? হ্যাঁ, আরে মুরগির খাঁচা এনিওয়েজ প্রাইমারি ছেলেগুলো কি আসা যাওয়া করতো? ওরা তো ছেলেরাও কেউ কেউ ভ্যানে আসতো বা যাই না হেঁটে হেঁটে আসতো। আরে খুব বদমাশ ছিল। এনিওয়েজ তার রিক্সা করে যেতাম। তারপরে 7-এর পর থেকে মোটামুটি রিক্সা, আমরা বড় হয়ে গেছি। তার আগে স্কুল ভ্যান কাছাকাছি ছিল না বাড়ির থেকে? কাছাকাছি না। এদিকে কোথায় যাচ্ছ? খুব কাছাকাছি না, 3.5 কিলোমিটার। ওই একই, আমার স্কুল আর তোমার স্কুলের ডিস্টেন্স বাড়ির থেকে। আগে একটু দূরে ছিল, যখন আমি ভ্যানে যাওয়া আসা করতাম তখন মোটামুটি 5 to 6 কিলোমিটার ছিল। তারপর যত যেভাবে বাড়ি চেঞ্জ হয়েছে সেইভাবে ডিস্টেন্সটা কমেছে। কোয়ার্টার থেকে যখন বাড়িতে গেলে। তা যাই হোক, সত্যি খুব ভালো লাগে। স্কুলের দিনগুলো খুবই মজার ছিল। চলো, এখন রিলায়েবল লেআউটের ভিতরে রয়েছি। বাই দ্য ওয়ে, সেদিন বলতে মানে আমি ভুল করেছিলাম, রিলায়েবল লেক ভিউ লেআউট বা এসব না, রিলায়েবল লাইফস্টাইল লেআউট এটা। আর আই থিঙ্ক সুদীপ্তা দিও তুমি কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে কোন জায়গা। এটা হচ্ছে রিলায়েবল লাইফস্টাইল লেআউট, কাসাবানাহাল্লির কাছে। আজকে আমরা রিলায়েবল লেআউটের ভিতরেই আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি। রিলায়েবল লেআউটের ভিতরে রিলায়েবল লেআউটের পার্কটা বেশ সুন্দর, খুব সুন্দর। এখানে চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, পিছনে জগার্স ট্র্যাক রয়েছে। আর এদিকটা যদি দেখে থাকো, এই যে এখানে বাস্কেটবল কোর্ট আছে, ক্রিকেট পিচও, এখানেই ক্রিকেট খেলা হয়, ক্রিকেট প্র্যাকটিস নেট আছে, বাস্কেটবল কোর্ট। আর পিছন দিকে, আর এর পিছনে যদি দেখাতে পারি, পিছনে আওয়াজটা হয়তো শুনতে পারছো, ওখানে একজন টেনিস প্র্যাকটিস করছে। তো এখানে ব্যাডমিন্টন কোর্ট, টেনিস কোর্ট সবই রয়েছে। খুব ভালো জায়গাটা, এখন তো একদম শান্ত পরিবেশ আছে। আর ওই যে আরেকজন বসে পড়েছে, আর হাঁটতে পারছে না। কি যাবে? চলো 1 রাউন্ড মেরে তাড়াতাড়ি বেরোই পড়ি। তো চলো যাওয়া যাক। আমরা 2 রাউন্ড মারলাম আজকে রিলায়েবল লেআউটের। 2 রাউন্ড দিয়ে এবার পার্কের উপর দিয়ে যাওয়া আসা যখন চলছে, ভাবলাম একবার ঢুকে দেখি, অনেকদিন ধরে দেখি। বিকালবেলাটা খুব সুন্দর লাগে। কি করবে? হ্যাঁ না, ঠিক আমার মাথায় আসলো না। ফটোগ্রাফি তো করা যায়, এখানে রিলসও বানানো যাবে, সুন্দর সুন্দর শর্টস বানানো যাবে। এটা একটা সিটিং এরিয়া,
বসে বসে খেলাও দেখা যাবে। হ্যাঁ সুন্দর বানানো, খুব সুন্দর। আর এই যে পেছনে টেনিস প্র্যাকটিস করছে, ভালো জায়গাটা, খুব সুন্দর। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সকাল 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 ধাপ্পা ওয়াক করতে যাওয়ার সময় তখন যেতে পারতো একসাথে। আমরা আজকে অনেক ঘুরে আসলাম। এর জন্য আর উঠিনি। ও সকালে উঠে গেছিলে? হ্যাঁ, ও আচ্ছা, তখন ও যখন বলে তখন অলরেডি আমি টেবিলে। অফিস ওয়ার্ক। হ্যাঁ, তো আমি বললাম যে না কিছুক্ষণ করে নে, তারপরে। আচ্ছা, ওয়েদারটা কি সুন্দর করেছে। দারুণ লাগছে তোমাদের এই ঘরটাতে বসে, কি সুন্দর এখান থেকে সব দেখা যায়। আমাদের ওই ঘরটাতে এরকম আমি কিন্তু এখন আমার ফিল আছে, আমি কালকেই ভাবছিলাম অনেকদিন মিস করবো এখানে বাড়িটাকে। ভালো লাগছে। এই যে এই ভদ্রমহিলাই কান্না করেছিল। আমিও করেছি। ওটা আমার থেকে বেশি করেছে। কি কান্না করিনি? ও এখনো বলে সোসাইটি আমার ভালো লাগে, সোসাইটি আমার ভালো লাগে। আরে এত তুমি সোসাইটির বিষয়ে তো জানো। বলো আমাদের গ্রুপে কি পোস্ট এসেছে মুভ আউটে কি আড্ডাটা যে কি ভালো জমে গেছে সকাল সকাল, খুব ভালো লাগছে। আড্ডা শেষ হয় না। না এইটা এগুলোই মজা লাগে, এই যে সারপ্রাইজ, হঠাৎ করে চা খেতে খেতে কেউ পাশে বসা। দিন পরে আড্ডা। হ্যাঁ আবার অনেকদিন বাদে। আমি তো পরে আসবো, রিমো তো চলে আসবে 3 উইকস। ও তাই নাকি? রিটার্ন হয়নি কারোরই, ও চলে আসবে। আমি there is no point of me staying so long. দেখা যাক। খুব ভালো চায়ের আড্ডা মারলাম, আর এখন সোজা কিচেনে। এত সকাল সকাল কিন্তু আমি রান্না কখনো বসাই না, যদিও বাড়িতে থাকি তাও হয় না। আর এখানে দেখো আমার রান্না বসে গেছে, কারণ আজকে লাঞ্চটাকে খুব তাড়াতাড়ি প্রিপেয়ার করবো। আমার বেরোনোর আছে, তোমাদেরকে আগে বলেছিলাম। দেখো আইব্রোজের কি অবস্থা, আজকে যদি এগুলো না করি পুরো চান্সটাই মিস হয়ে যাবে, কারণ রাতের বেলা বেরিয়ে যাবো আর তো পাবোই না। আর দুপুরের জন্য বানাচ্ছি বাঁধাকপি। তোমাদেরকে বাঁধাকপির মাপটা দেখাই, তাহলে তোমরা হাসবে। সবজি কিনিনি, গত 5 দিনের উপরে হয়ে গেছে, আর যা আছে সেটাকেই কাজে লাগানো। এইটুকু বাঁধাকপি আজকে, যেটা দিয়ে আজকে তরকারি হবে। আলুটাই বেশি করে দিয়ে বানাবো, আর শুধু ভাত বানানো হবে। আর ডিম আনা হয়েছে, গুনে গুনে 4টে ডিম আনা হয়েছে। কি প্ল্যানিং আমাদের, দুপুরে 2টো রাতে 2টো, তাতে কিনা একদম সবকিছু ফিনিশ হয়ে যায়। আর ইচ্ছা আছে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে রেখে যেতে হবে, কারণ যখন আবার ফিরে আসা হবে তখন যদি নোংরা পাই ফ্রিজ, আমার তো একদম ভালো লাগে না। তো সেই সব কাজগুলো করতে হবে। কয়েকটা বড় বড় কাজ এখনো পড়ে রয়েছে, তার জন্য ভাবলাম আগে রান্নাটা ফিনিশ করি। আর পিছনে তো নিউজ চলছে আজকে অনেক, আজকে একটা বড় দিন। আজকে সবারই একটা এক্সাইটমেন্ট, একটা নার্ভাসনেস কাজ করছে সব কিছুর উপরেই। সবারই একটা এক্সাইটমেন্ট জানার জন্য যে কি হতে পারে, কার সরকার আসছে। চলো দেখি রিমো এখন কত দূর কি আপডেট দিতে পারছে তোমাদের। কেমন আপডেট আসছে স্যার? আমি আগেই বলেছিলাম আমার এসব ইলেকশন রেজাল্টস দেখতে আমার খুব ইন্টারেস্ট লাগে। এখন পর্যন্ত আপডেটস তো অবভিয়াসলি এনডিএ, মানে বেসিক্যালি বিজেপি লেড অ্যালায়েন্স যেটা আছে সেটাই এগিয়ে রয়েছে। কিন্তু কংগ্রেস গেল লোকসভা ইলেকশন, 2019 এর লোকসভা ইলেকশন থেকে অনেকটা বেটার নাম্বারস প্রেজেন্ট করছে আপাতত। উত্তরপ্রদেশে বিজেপি মনে হয় সিট লুজ করছে অনেকটা। যাই হোক, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি অনেকটা সিট এগিয়ে আছে। এখন পর্যন্ত বিজেপির না মেজরিটি নাম্বারস আছে। এখন পর্যন্ত যা কাউন্ট দেখাচ্ছে, টিএমসি বেসিক্যালি 2019 এর লোকসভা ইলেকশনসে আই থিঙ্ক তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22 সিটস, আর বিজেপি পেয়েছিল 18 সিটস। আর এখনের হিসাব, এখন অবধি যে কোনো যা প্রজেকশন দেখা যাচ্ছে সেই হিসাবে টিএমসি পাচ্ছে 17টা সিট, আর বিজেপি পাচ্ছে 23খানা সিট। তো মিসেস দেখা যাক, মিস মমতা ব্যানার্জির মাথাটা টিকি গরম হয়ে আছে। এসব একদম বলা যাবে না কিন্তু ভিডিওতে, ঠিক আছে? আমরা সবকিছু বলছি না, ঠিক আছে? পুরো দিনটা দেখা যাক। আমরা দুজন এখন আবার বের হচ্ছি বাইরে, দুজনে নিজের কাজ নিয়ে। আমি বলে দিয়েছিলাম ওর কাজ তো হচ্ছে নিজেকে সৌন্দর্য, মানে নিজেকে সুন্দর করা। তো অবভিয়াসলি থ্রেডিংটা কি সুন্দর করার জন্য তো, সুন্দর করার জন্যই তো, না এমনি 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 পুরো ন্যাচারাল নরমাল ব্যাপার। দিস ইজ ন্যাচারাল।
এনিওয়েজ, তো ও বেরোচ্ছে একটু পার্লারে যাবে, আর আমি যাচ্ছি এখন একটু এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসি। আর বাকি আই থিঙ্ক বাকি আপনার কোনো কাজ নেই, বাইরের আর কোনো কাজ নেই, বাইরের কোনো কাজ নেই, প্রচুর কাজ আছে। হ্যাঁ মানে আমি এখনো সুটকেসটা সেইভাবেই রাখা, যেভাবে কালকে রাতে তোমরা দেখেছিলে, এখনো সুটকেসটা ধরিনি। ধরবো করছি, আর এদিকে এখন ইলেকশনের রেজাল্ট চলছে। আমি একেবারে ইলেকশনের রেজাল্ট আর প্লাস ব্লগ এডিটিং করতে মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। রিনির অলরেডি রান্না বান্না শেষ, তো শেষ কাজ সব হয়ে গেছে। এবার বেরোচ্ছি বাইরে, এসে তারপরে লাঞ্চ করবো। না, লাঞ্চ করার অনেক সময় আছে, এখন কটা বাজে? 11টা বাজে নেই আছে। তো চলো এবার ঝটপট করে ওদিকে কাজগুলো শেষ করে আসি। চলে এসেছি আমাদের পুরোনো জায়গায়, সেই ওনার্স কোর্টের রাস্তা। অ্যাকচুয়ালি রে এটা অর্পিতার স্কুটি, আজকে অটো পাওয়াই যাচ্ছিল না ওখান থেকে, সেই জন্য অর্পিতা থেকে স্কুটি বড় করে আনলাম। ও যাই হোক, মার্কেট প্লেস হচ্ছে, তুমি যাও। রিমোর এটিএম এর কাজ আছে আমার 15 মিনিটস। হ্যাঁ তুমি এখানে তো পল্লবীদের বাড়ি চলে যাও, আমি চলে আসবো। ওকে, আর এই যে আমার সেই স্যালন যেখানে আমি আসতাম, তবে এটা বেশ দূর হয়ে যাচ্ছে এখন, কিছুটা ভাবতে হবে। নিমকু নিমকু কি সুন্দর জামাটা পরেছো তুমি, নাও কোলে নাও ওকে। আমিও কিনে দেবো তাহলে। হ্যাঁ আমিও কিনে দেবো তাহলে, তুমি একদম কাজু করবে না কিন্তু। হ্যাঁ, কার ভিডিও কল করে দেন? তুমি তাড়াতাড়ি চলে আসবে, এই যে পিছনে তুমি তাড়াতাড়ি চলে আসবে। টাটা মাম্মা, টাটা করে দাও মাম্মা, টাটা করে দাও, টাটা। আমাদের ছোট্ট আমায়রা আর ওর মাম্মি পাপার সাথে বেশ ভালো একটু দেখা করে। একবার আমায়রা, এখন আমি আমায়রাই বলছি, এখন তোর অনেক নাম, সহস্র নাম থাকবে এখন। আর বেশ ভালোই লাগছে, আবার একটু খারাপও লাগছে, অনেকদিন সবার সাথে দেখা হবে না। বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট, আর পিছনে ফেলে যাচ্ছি অনেকগুলো মেমোরিজ। আবার এসে নতুন নতুন মেমোরিজ হবে। আচ্ছা তুমি এমন ভাবে বলছো কেন যে তুমি 2-3 বছরের জন্য যাচ্ছ? এটা একটু লং টার্মের জন্য যাওয়া হচ্ছে না, সেই জন্য। কতই বা লং টার্ম? 2-3 সপ্তাহ, চলো বসো। কয়েক সপ্তাহটা আমি একটু বেশি দিনই থাকবো। এটা তোমার ব্যাপার। ঠিক আছে। আজকের আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে একদম সব ফ্রিজ থেকে খালি করে কাচিয়ে কুচিয়ে সব খাবার দাবার রয়েছে। একটুখানি বাঁধাকপি ছিল, ওটাকে একটু তরকারি বানিয়ে নিয়েছে রিনি। এখানে কালকের ফুলকপির তরকারি রাতে যা ছিল ওটা রয়ে গেছে। রিনির এখানে শসা, দুটো ডিম আমরা নিয়ে এসেছিলাম সকালবেলা মর্নিং ওয়াক থেকে আসার সময়। আর এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ করে এখন দুজনে একটু বসেছি, একটু ব্রেক, কারণ সকাল থেকে চলেই যাচ্ছে আমাদের কিছু না কিছু। তো এখন ভাবলাম, কারণ কি এরপর অনেকটা বড় কাজ আছে, কারণ আমার প্যাকিং রিমো অনেকটা করে ফেলেছে, কিন্তু রিমো এখন আমি সুটকেস বন্ধ হতে দেখিনি। আমি একবারে লাস্টে ফাইনাল বন্ধ করব। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এক্সাইটমেন্টে আজকে লাঞ্চও মানে কোনোরকম আমরা খেয়েছি। জিনিসপত্র খারাপ কিছু রান্না হয় নাই, সব খাদ্যকর জিনিসই ছিল, কিন্তু দুজনেরই পেটে আর ভাত ঢুকছে না, এত এক্সাইটেড এখন। আর বাঁধাকপি খেতে পারছি না, খেতে পারছি না। উফ, টানা বাঁধাকপি। এটা এই সপ্তাহের থার্ড টাইম আমরা বাঁধাকপি খাচ্ছি। ওই এক্সট্রা একটা বাঁধাকপি এসেছিল, অলরেডি বাড়িতে বাঁধাকপি ছিল, আর রিয়া অলরেডি ওখান থেকে একটা বাঁধাকপি দিয়ে দিয়েছে। দুটো বাঁধাকপি এক সপ্তাহের মধ্যে খেয়ে শেষ পর্যন্ত ভাবো আমরা কত বাঁধাকপি খেয়েছি। যাই হোক, এখন একটু রেস্ট নেবো, একটুক্ষণ আধা ঘন্টার মতো বসি, তারপরে ঘুমাবো তো একটু। হ্যাঁ, কারণ রাতে অনেকটা, আমাদের পুরো রাত জাগতে হবে, তো সেই কারণে ভাবছি মোটামুটি অ্যাটলিস্ট কিছু না হলো আধা ঘন্টা একটা ন্যাপ নিয়ে নেবো, একটু ফ্রেশ লাগবে রাতেবেলা। তো তারপরে বাকি তো আছে, এখন প্যাকিং করে আমরা বের হবো আর কি। বেরোনোর এখন ফাইনাল টাচেস, ফাইনাল প্যাকিং বাকি রয়েছে। আমাদের প্যাকিং এখন মোটামুটি কমপ্লিট। তো প্যাকিং কমপ্লিট হওয়ার খুশিতে আমি খাচ্ছি একটু মিষ্টি দই, আর রিনি এখন পেঁপে নিয়ে বসেছে, ফ্রিজ খালি করছে বেসিক্যালি। এগুলো হচ্ছে রিনির লাগেজ, মানে আমরা যতই কম ভেবেছিলাম কিন্তু এক্সট্রা হয়েই গেছে। তবে একটা জিনিস ভালো যে আমাদের এবার ল্যাপটপ নেই, ঠিক না? আমাদের ল্যাপটপ আমরা নিয়ে যাচ্ছি না একদম। তো এটা হচ্ছে রিনির লাগেজ, একটা দুটো, আর আমার একটা দুটো হ্যান্ড লাগেজ, আর একটা যেমনটা মানে একদম মেপে কিভাবে যে মেপে একদম নিতে হচ্ছে, বিরক্ত লাগে এখন এইসব জিনিসটা। আমি তো একেবারেই ছুটি নিয়ে যাচ্ছি এবার। ল্যাপটপ আমি আগে থেকে ভেবে রেখেছিলাম ক্যারি করব না। লাস্ট টাইম যখন আমরা বাড়ি গেছিলাম লকডাউনের সময়, তখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে গেছিলাম, আর সত্যি যতই বলো না কেন বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন ওই কাজের মধ্যে আর ফ্যামিলির মধ্যে টাইম ডিস্ট্রিবিউট করাটা খুব মুশকিল হয়ে যায়। আর এবার যাচ্ছি কিছু অনুষ্ঠান, কিছু একটু সময় কাটাবো, একটু মেমোরিজ ক্রিয়েট করবো, তার মধ্যে ওয়ার্ক মেমোরিজ একদম চাই না। তা আমি তো একেবারে ছুটি নিয়েছি। আর রিনি এখানে ওর হলো মানে বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম চলবে, কিন্তু প্রথম আই থিঙ্ক 2 উইকস তোমার ছুটি। তো যাওয়ার পরে 2 উইকস আমরা ওরও ছুটি আছে, আর তারপর থেকে ওর ওয়ার্ক ফ্রম হোম শুরু হবে। আর যেটুকু কাজ থাকবে সেটা
ফোনে ম্যানেজ করার চেষ্টা, মানে এবার আমরা ডেলিভারেটলি আমরা ল্যাপটপটা নেবো না করে ভেবেছি, কারণ সত্যি মানে উই ওয়ান্ট টু গিভ অল দিস টাইম, কারণ 3 বছর বাদে বাড়ি যাচ্ছি, আর ওই সময়টা আমরা একদমই মানে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে চাই ফ্যামিলির সাথে। তো দ্যাটস হোয়াট দ্য প্ল্যান ইজ। তো লেটস সি, হোপফুলি খুব ভালো সময় কাটবে। আসলে মাদের একদম ভালো লাগে না আমরা সারাক্ষণ, লাস্ট টাইম যা বকা খেয়েছিলাম, লাস্ট টাইম দুজনের বাড়ি থেকেই বলেছিল যে আর নেক্সট টাইম আসলে 1 সপ্তাহের জন্য আসবি, কিন্তু ছুটি নিয়ে আসবি। তো ওইটাই হয়তো একটু মাথার মধ্যে রয়েছে, তো আমরা একদমই ল্যাপটপ রেখেই যাচ্ছি। যাই হোক, মানে এটা এমনি একটা সাইডলাইনে একটা টপিক উঠলো তাই বললাম, কিন্তু এখন মোটামুটি রেডি। কটা বাজে এখন? মোটামুটি রেডি। হ্যাঁ রেডি তো, এখনো অনেক কাজ বাকি। না মোটামুটি রেডি। ক্লিন করা হয়ে গেছে, ফিরে থেকে কিছু জিনিস অর্পিতার বাড়িতে এখন আমি গিয়ে দিয়ে আসবো, ওগুলো গুছাতে হবে, কিচেনে বাসন ক্লিন করে, মানে প্রচুর কাজ আছে এখনো। ঘর মানে কিচেনটাকে ওভাবে রেখে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্লিজ এনিওয়েজ, because he doesn't have any work actually. হ্যাঁ, I don't have any work। আর কিছু কাজ রিনি, সত্যি কথা বলতে এটা আমার আর রিনির মধ্যে বহস চলতেই থাকে। আমি ওকে বলি যে কিছু কাজ তুমি এমন কাজ না যেটা না করলেও নয়, মানে না করলেও হয়ে যাবে পরে, কিন্তু এই যে লুকটা দেখো কে করবে? ভূতে এসে করবে? আরে তো পরে হয়ে যাবে। এনিওয়েজ ঠিক আছে, ওকে 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 ওকে। তো ঠিক আছে, এখন প্রায় আই থিঙ্ক 6টা বাজে, 6টার মতো বাজে না, 6টার মতো বাজে মোটামুটি। টাইম এখন দেখছি না, অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে টাইমই দেখিনি। যাই হোক, 5:30 6টা কিছু একটা টাইম হবে, আর আমরা বেরোবো 11টার সময়। তো হাতের মধ্যে যদি মানে হাতের মধ্যে ধরে না আর 5 ঘন্টার ব্যাপার হচ্ছে, হয়ে যাবে তার মধ্যে। আমি এখন নিচে এসেছি, অর্পিতাদের বাড়ি যাচ্ছি। লাস্ট ফাইনাল কাজ, বেরোনোর আগে একটা দরকারি কাজ, এটা হচ্ছে বাড়ির চাবিটা অর্পিতার কাছে দিয়ে যাব। অর্পিতা একটু আমাদের গাছপালাগুলো দেখাশোনা করবে, আর আমার মাছগুলোরও একটু দেখাশোনা করে রাখবে, যে কতদিন আমরা থাকছি না। ফেরার পরে তারপরে তো ঠিক আছে, আমি আছি, মানে আমরা আছি। তো এখন জাস্ট চাবিটা দিয়ে আসি। চাবিটার সাথে সাথে এই কি বলে রিং লাইটটা অর্পিতা বলেছিল রেখে যেতে, তো ওর কাজে আসলে ভালো। ও আজকে একটু হয়তো রিলস বানাবে, ইটস এ গুড থিং। তো দেখা যাক ও কি করে এটা দিয়ে। 9টার সময় আমাদের ডিনার করা সব শেষ। এখন ডিনার করে রেডি হয়ে আমরা এখন অপেক্ষা করছি ক্যাব আসার। এখান থেকে HSR BDA কমপ্লেক্স যাব। বাড়ি থেকে HSR BDA কমপ্লেক্সের জন্য একটা ব্লু স্মার্ট ক্যাব করে নিয়েছি। ব্লুয়ে করে ওখানে ক্যাব যাব। ক্যাবের থেকে ওখানে পৌঁছে BDA কমপ্লেক্সের থেকে আমরা যাব হলো বেসিক্যালি বায়ু বাজরা বা ভলভো বাস যেগুলো থাকে এয়ারপোর্টের, ব্যাঙ্গালোরের, তো সেই বাসগুলো করে আমরা যাব এয়ারপোর্ট। তো এখন বাস হচ্ছে আমাদের 11:40 বেসিক্যালি, আর এখান থেকে আমরা বেরোবো 11টার সময়। আর ততক্ষণে এখানে এখন মাছকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই ততক্ষণ। এই যে মাছকে এখানে একটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট বলের মতো বা সেমি হাফ বল বেসিক্যালি। এই যে এই ফুডগুলো, এটা অ্যামাজন থেকে আনিয়েছি, রিভিউ দেখলাম খুব ভালো রয়েছে, স্পেশাল হলিডে ফুড। তো এখানে একটা ট্যাবলেট 5 দিন পর্যন্ত সাপ্লাই দেবে ফুডের। এটা জলের মধ্যে ডিজলভ হতে আস্তে আস্তে হয়ে যাবে। তো অর্পিতাকে বলে রেখেছি যে 5 দিন বাদে এসে একবার বাস একটা ড্রপ করে দিতে। আই থিঙ্ক দিস শুড বি ফাইন। এমনিতেও মাছদেরকে 2-3 দিন খাবার না দিলেও থাকে, ওদের বডি ফ্যাটস, মানে যেটা আমাদের ব্যাপার হয়, বডি ফ্যাটস ইউজ করে। সো আই হোপ আসার পরে ওদেরকে যেরকম আছে ওরকমই দেখতে পারবো। বাই বাই ফিশিজ। আমার লাগেজ এখানে এনে রেখেছি। রিনির আই থিঙ্ক হয়ে গেছে। রিনি, are you done? Yes. Last minute preparation. তোমাকে একদম জিতেন্দ্র মনে হচ্ছে। তফা কি হোয়াইট প্যান্ট, হোয়াইট শুজ, হোয়াইট শার্ট, একদম বাস একটু তফা করে দাও বাস। যাই না কেমন, যাই না। তোমার ব্যাগট্যাগুলো একটু বাইরে নিয়ে যাই। হ্যাঁ, এগুলো বাইরে নিয়ে রাখি। এই যে এই দুটো রিনির লাগেজ, ওই দুটো আমার লাগেজ। না, ও দুটোর মধ্যে তোমার লাগেজ আছে। ওটার একটা ব্যাগের মধ্যে সব জিনিস তোমার ঢোকালে তোমার একটা ব্যাগ আরও এক্সট্রা হবে। চলো, আমরাও রেডি, আমাদের লাগেজও এখানে রেডি, ক্যাবও চলে এসছে। আর এবার একটা অদ্ভুত খুশি লাগছে। দেখো, বাড়িতে যাওয়াটা একটা বিশাল আনন্দের ব্যাপার, সেটা কয়েক মাস বাদে গেলে আরও আনন্দের হয়। এটা তো কয়েকটা বছরের বাদে আমরা বাড়ি যাচ্ছি, আনন্দটা জাস্ট তোমরা ফিল করতে পারছো নিশ্চয়ই। আমরা দুজনেই ভীষণ খুশি, আর সেই হ্যাপিনেসটা নিয়ে এখন আমাদের যাত্রা শুরু করব। একদম। তো এখন আমরা ভীষণ খুশি মনে এখন বেরোচ্ছি, ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। আর এখন বেরোনো যাক নাকি? হ্যাঁ চলো, ক্যাব চলে এসেছে। ওকে।
দিয়ে দাও আগে। এবার তো যাত্রা শুরুই। অবভিয়াসলি আর কত? ব্যাগগুলো সামনে এসে যাবে। হ্যাঁ এগুলো তো দাও। সেই ফেব্রুয়ারি থেকে আমাদের প্ল্যানিং যে বাড়ি যাব কেন যাচ্ছি সেটাও আর দুদিনের মধ্যে জানতে পারবে। জামাই ষষ্ঠী তো অবভিয়াসলি সেটা বলেই দিয়েছি তোমাদের, কিন্তু তার বাদে আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপারটা সেটা আর 2 দিনের অপেক্ষা করো, তোমরা ঠিক জানতে পারবে। আমরা অ্যাকচুয়ালি 2 দিনের অপেক্ষা করতে হবে না, আমাদের বাস পৌঁছাতে দাও আগে। কারণ আমরা যে যাবো এটাই একটা সারপ্রাইজ ছিল তোমাদের জন্য শুধু না, মানে শিলিগুড়ির মা বাবা ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তবে লাস্ট মোমেন্টে আমাদের একটু জানাতেই হয়েছে, কারণ অবভিয়াসলি একটু অপ্রস্তুত ব্যাপার হয়ে যায়। সেই কারণে আমরা জানালাম যে হ্যাঁ আমরা আসছি। তবে মানে এতদিনের যে আমরা কবে আসছি ঠিক এই জিনিসটা একেবারেই জানানো হয়নি। আসলে মাকে লাস্টে জানাতে এই কারণে বাধ্য হলাম, কারণ জামাই যাচ্ছে, মাদেরও অনেক প্রিপারেশন থাকে, অনেক এক্সপেকটেশন থাকে, তো সেটা না বললে কেমন হয়। আর এত বছর বাদে আমরা তো আর দেরি করে যেতে আর পারি এখন না। বেরোনোর সাথে সাথে আমার গলাটা একদম খুশখুশ করা শুরু হয়েছে। আর কি গরম লাগছে আজকে, পুরো ঘেমে যাচ্ছে সমানে। একটা স্টোন ক্যারি করছি, বাট হ্যাঁ আমার জ্যাকেটটা কোথায়? আচ্ছা, তো আমরা একটা হালকা জ্যাকেট আর রেখেছি, কারণ মাঝখানে হঠাৎ করে একটু বিদ্যুৎ চমকানো শুরু করেছিল। তো সেই কারণেই নেওয়া। হ্যাঁ, আর ওই বলছিলাম যে বেসিক্যালি বিদ্যুৎ চমকানো শুরু করেছিল, একটু দেখি গরম হওয়া শুরু করেছে। তো আমরা হলাম না, একটা সেফ সাইড একদম হালকা একটা পাতলা জ্যাকেট আর একটা ওর স্টোল রেখে দিয়েছি। আর ফাইনালি আমাদের সেই মার্চ থেকে ফেব্রুয়ারি থেকে প্ল্যান করা, মার্চে টিকিট করা সব কিছু করে ফাইনালি আমরা যাচ্ছি। আমাদের যাত্রা এখন শুরু হলো। না তখন তুমি গাড়ি থেকে নামানো। আমরা এয়ারপোর্ট বাসে সাকসেসফুলি প্লেসড হয়ে গেছি। আসার সাথে সাথে বাসটা পেয়ে গেছি। হ্যাঁ, জাস্ট নামলাম আমরা ক্যাব থেকে আর বাসটা দেখলাম এসে দাঁড়ালাম। তবে এখন ছাড়ছে না, এখন জাস্ট 11:20 বাজে, বললো 11:15 নাগাদ ছাড়বে। তো অবভিয়াসলি আমরা টাইম দেখে এসেছি, টাইম আছে, আমরা একটু ওয়েট করে নেব। আর এয়ারপোর্ট বাসে কিন্তু সুবিধা থাকে, লাগেজটাকে খুব সুন্দরভাবে প্লেস করা যায়। তো তোমরা যদি একা কেউ ট্রাভেল করছো, আমার মনে হয় 2 জন ম্যাক্সিমাম যদি ট্রাভেল করে, ক্যাবে এতটা ফেয়ার না দিয়ে বাসে ট্রাভেল করাটা অনেকটা ইকোনমিক। কারণ যদি তোমরা জানো, অলমোস্ট আমরা যেসব এরিয়াতে থাকি 1700-1800 টাকা ক্যাব ফেয়ার নিয়ে নেয়, ক্লোজ টু 2000, সেটা অনেকটাই গায়ে লাগে। তো স্পেশালি রাত্রিবেলাতে আরও বেশি চার্জ। হ্যাঁ, তো সেই জন্য আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে এবার বাসে ট্রাই করবো, আর বাস জার্নি তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো বাস ফেয়ার আমি জানি না আজকে কত নেবে, লাস্ট আমরা পে করেছিলাম 300 করে। আজকে কত নেয় সেটাও তোমাদের জানাবো। সব কিছুর মধ্যে দিয়ে ওয়াটার বটলটা আমরা আনতে ভুলে গেছি। ভেবেছিলাম এখানে পৌঁছিয়ে তারপরে কিনে নেব, কিন্তু এখন দেখছি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আশেপাশে। আর যেগুলো দোকান খোলা রয়েছে ওখানের মধ্যে ওয়াটার বটলই নেই। তো ঠিক আছে, দেখি এখন লাস্ট অপশান রয়েছে আর কি করা যাবে। ওখানে গিয়েই এয়ারপোর্ট থেকে একটা কিছু কিনতে হবে আর কি। দেখ পেয়ে যাবো, আই থিঙ্ক সেটা নিয়ে এত চাপ নিয়ে লাভ নেই। ফাইনালি আমাদের বাস ছাড়লো, এখন বাজে হলো 12টাতেই টাইম দেওয়া ছিল। অলমোস্ট 40 মিনিট মতো বাস এখানে ওয়েট করছিল। আমরা একটু আর্লি এসে গেছিলাম অ্যাকচুয়ালি, আর সঙ্গে সঙ্গে পেয়েও গেছি। ঠিকই আছে, তো ভালোই আছে। বাসের ফেয়ার আমাদের 255 রুপিস পার হেড। 255 রুপিস পার হেড, তো মোটামুটি 500 টাকায় দুজনের কিন্তু 500 হয়ে টাকায়। গেল। আর ওখান থেকে আমরা ক্যাবে করে এখানে অব্দি আসতে 140 রুপিস লেগেছে। তো 600-650 টাকার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাবো। তো যেটা আমাদের নর্মাল এয়ারপোর্ট ক্যাবে আমরা সব থেকে লোয়েস্ট যেটা ব্লুতে দেখছিলাম, ব্লু ক্যাবের মধ্যে 1300 টাকা লাগে। 1300 টাকা, তো 50% কমেই আমরা অ্যাকচুয়ালি চলে যেতে পারছি। তো এটা একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি। তো তোমরা কখনো যদি এভাবে ট্রাভেল করতে চাও, অ্যাটেম্প নিতেই পারো। আই থিঙ্ক সেটা অনেকটা তোমাদের পক্ষে হেল্পও হয়ে যাবে। And here we are at the Kempegowda International Airport, Bengaluru. এখন আমরা টার্মিনাল 1-এ আছি, এখান থেকে যাব টার্মিনাল 2-তে।